আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসিতে ফিজিক্স সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার চলতরিৎ। সো এইটাতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কিরশফের সূত্র। বিগত বছরগুলোতে দেখা গেছে যে বোর্ড পরীক্ষায় এখান থেকে খুব বেশি একটা প্রবলেম না আসলেও কলেজ পরীক্ষাগুলোতে এখান থেকে কিন্তু বেশ ভালো রকমেরই প্রশ্ন আসে পরীক্ষায়। অ্যান্ড এই সূত্রটা নিয়ে আসলে অ্যাপ্লাই করতে আমি যতটুকু দেখি যে স্টুডেন্টদের মধ্যে বেশ ভালোই কনফিউশন থাকে যে ভাই এটা আসলে অ্যাপ্লাই করবো কেমনে, কিরশফের সূত্র অনেক কঠিন লাগে। সো এই জিনিসপত্রগুলোই আমরা আজকে একেবারে একটু গুছায় দেওয়ার ট্রাই করব, যেন এখান থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে যেন সেটা খুব ইজিলি সলভ করে দিয়ে আসা যায়। তো আসেন আমরা এই জিনিসটা একটু দেখে ফেলাই। প্রথমেই কিরশফের সূত্র, বেসিক্যালি সূত্র দুইটা। এই দুইটা সূত্র পড়তে হয়তো আমাদের খুব বেশি একটা সময় লাগবে না, বা দুইটা সূত্রের স্টেটমেন্ট আসলে খুবই সহজ, কিন্তু কাহিনী হচ্ছে যে এইটা অ্যাপ্লাই করে সার্কিট সলভ করা, এই জিনিসটা একটু পারা লাগবে। সো সেটার জন্য আমরা বেশ কিছু স্টেপ নিয়ে আসলে কথাবার্তা বলবো, যে এই কয়েকটা স্টেপ ফলো করলে যে কোনো সার্কিট আমার কাছে দেখ আমি কিন্তু চাইলেই কিরশফের সূত্র অ্যাপ্লাই করে সেখান থেকে অ্যান্সারগুলো বের করে নিয়ে আসতে পারবো, আর সার্কিটগুলো সলভ করে ফেলাইতে পারবো। তো আসেন আমরা প্রথমেই প্রথম সূত্রটা একটু দেখে নিই যে কিরশফের প্রথম সূত্র কি বলতেছে। কিরশফের প্রথম সূত্র, বা এটাকে অনেক সময় কেসিএল বলা হয়, কিরশফস কারেন্ট ল, কেসিএল। তো এটাতে কি বলছে, কোন একটি জাংশনে যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকু কারেন্ট বের হয়ে যাবে। ঠিক যতটুকু কারেন্ট ঢুকতেছে ততটুকু কারেন্ট বের হয়ে যাইতেছে। অ্যান্ড এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ প্রায় সময় পরীক্ষায় আসে, যে কিরশফের প্রথম সূত্র কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কিরশফের প্রথম সূত্র হচ্ছে আধানের সংরক্ষণশীলতা নীতি। যতটুকু আধান ঢুকতেছে, তড়িৎ প্রবাহ মানে আসলে কি, প্রত্যেক সেকেন্ডে কতটুকু আধান প্রবাহিত হইতেছে সেটারই তো আমরা তড়িৎ প্রবাহ বলি, তাই না? তো কিরশফের প্রথম সূত্রটা আধানের সংরক্ষণশীলতা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, তো এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? স্টেটমেন্ট তো পড়ে ফেলাইছি যে কোনো একটা জাংশনে যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকু কারেন্ট বের হয়ে যাবে। এখন জাংশন কাকে বলে ভাইয়া? এখানে তো জাংশন একটা টার্ম ইউজ করা হয়েছে। জাংশন কাকে বলে? যেই পয়েন্টে তিনটা বা তিনটার বেশি তার আইসা মিলিত হইতেছে সেটাকে আমরা বলি হচ্ছে একটা জাংশন। যেই পয়েন্টে তিনটা বা তিনটার বেশি তার আইসা মিলিত হইতেছে সেটাকে বলে জাংশন। যদি দুইটা তার মিলিত হয় তাহলে সেটাকে বলে হচ্ছে নোড। যদি দুইটা তার মিলিত হয় তাহলে সেটাকে বলে হচ্ছে নোড। আপনার সার্কিট সলভিং এর জন্য ভার্সিটিতে উইঠা যখন ট্রিপলি পড়বেন, ট্রিপলি না পড়লেও বেসিক্যালি যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরেই যদি আপনি যান, সেখানে কিন্তু বেসিক্যালি আপনাদের হচ্ছে ট্রিপলির একটা কোর্স থাকবেই। সো সেখানে আপনার নোডাল অ্যানালাইসিস এই নামে সার্কিট সলভিং এর একটা টপিক পড়াবে। সো ওই নোডাল অ্যানালাইসিসের মধ্যে আমাদের এই জিনিসটা লাগে যে নোড কাকে বলে। নোড হচ্ছে যেই পয়েন্টে দুইটা তার আইসা মিলিত হয়েছে সেটাকে বলে একটা নোড, আর যেখানে তিনটা বা তিনটার বেশি তার আইসা মিলিত হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে একটা জাংশন। ওকে, তো এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে এমসিকিউতে? এমসিকিউতে এই টাইপের প্রশ্ন আসতে পারে। সাপোজ এরকম তিনটা তার কোন একটা পয়েন্টে আইসা মিট করছে, তিনটা তার কোন একটা পয়েন্টে আইসা এভাবে মিট করছে। তো এখন আমি আপনাকে বললাম যে ভাই এই তার দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, এই তার দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, এই তার দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে বাকি যেই তারটা আছে সেই তার দিয়ে কতটুকু কারেন্ট ঢুকবে বা কতটুকু কারেন্ট বের হবে, কতটুকু কারেন্ট ঢুকবে বা কতটুকু কারেন্ট বের হবে। তো ধরলাম যে যেহেতু এই দুইটা তার দিয়ে কারেন্ট ঢুকতেছে, 3 নাম্বার তারটা দিয়ে অবশ্যই কারেন্ট বের হয়ে যাইতে হবে, কারণ যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকু কারেন্টই বের হইতে হবে। তাহলে দেখেন এই দুইটা তার দিয়ে টোটাল কতটুকু কারেন্ট ঢুকতেছে, 7 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। তাহলে অবশ্যই এই তার দিয়ে 7 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাইতে হবে, এই তার দিয়ে অবশ্যই 7 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাইতে হবে। এখন কথা হচ্ছে যে যদি আপনার কাছে ঘটনা এরকম ঘটে যে ভাই আর একটু বড় সার্কিট দেওয়া আছে বা আর একটু কমপ্লিকেটেড কোনো কিছু দেওয়া আছে, সাপোজ এরকম যে এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, তারপরে মনে করেন যে এই বরাবর একটা তার আছে, এই বরাবর একটা তার আছে, এই বরাবর একটা তার আছে, ঠিক আছে, অনেকগুলা তার আইসা মিলিত হয়েছে। দেখেন আমরা কিন্তু এইটাকে একটা নোড বলতে পারবো, কারণ তিনটা তার আইসা এই একটা পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এটা একটা নোড। সিমিলারলি তিনটার বেশি তার আইসা এই পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এইটাও একটা নোড, ঠিক আছে। তাহলে তিনটা বা তিনটার তার বেশি তার যদি কোনো একটা পয়েন্টে মিলিত হয় তাহলে সেটাকে আমাদের কি বলে, জাংশন বলে। সেটাকে বলে হচ্ছে জাংশন। দুইটা তার মিলিত হলে সেটাকে বলে হচ্ছে নোড। এখন আমি আপনার বললাম যে ভাই এই তার দিয়ে ধরেন 2 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, এই তার দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাইতেছে, এই তার দিয়ে মনে করেন 4 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাইতেছে, এই তার দিয়ে কত দিব, 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে এই যে বাকি আরেকটা তার আছে, এই তার দিয়ে কতটুকু কারেন্ট ঢুকবে বা কতটুকু কারেন্ট বের হবে, এটা হচ্ছে আপনার কোশ্চেন, যে বাকি তারটা দিয়ে কতটুকু কারেন্ট ঢুকবে বা কতটুকু কারেন্ট বের হবে। আপনি এক কাজ করেন, ধরে নেন যে এই তার দিয়ে
আই পরিমাণ কারেন্ট ঢুকতেছে, আপনি চাইলে বের হইতেছে এটাও ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে এটাও ধরে নিতে পারেন যে আই পরিমাণ কারেন্ট বের হইতেছে, তাতেও কারো কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন কিরশফের প্রথম সূত্র আমাদেরকে কি শিখাইছিল? কিরশফের প্রথম সূত্র আমাদের শিখাইছিল যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকু কারেন্ট বের হবে। তাহলে দেখেন ঢুকতেছে কারা কারা, দেখেন এই পয়েন্টের দিকে ঢুকতেছে 2 অ্যাম্পিয়ার, ঢুকতেছে 3 অ্যাম্পিয়ার, আর ঢুকতেছে হচ্ছে আই। তাহলে আমি এই কথাটুকু লিখতেই পারবো যে 2 + 3 + আই, এটা ইকুয়াল টু হচ্ছে যতটুকু কারেন্ট বের হয়ে যাবে। বের হইতেছে কারা কারা, দেখেন ভাইয়া 5 অ্যাম্পিয়ার বের হইতেছে, 4 অ্যাম্পিয়ার বের হইতেছে, তাহলে ইকুয়াল টু হবে হচ্ছে 5 + 4, ঠিক আছে। তাহলে এখান থেকে একটু চেক করেন আই এর মান কত। আই এর মান আসতেছে হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে আই এর মান আসবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। বোথ সাইড থেকে 5 5 কাইটা চলে যাবে, আই এর মান আসবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে একটু চেক করে দেখেন আই এর মানটা কিন্তু পজিটিভ আসছে, আই এর মানটা পজিটিভে আসছে, তার মানে আসলেই 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, আসলেই 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। এখন যদি এরকম হইতো, ধরেন কথার কথা এরকম হইলো যে আই এর মান নেগেটিভ চলে আসছে, সাপোজ ক্যালকুলেশন করে আমি দেখলাম আই এর মান নেগেটিভ 4 অ্যাম্পিয়ার আসছে, তাহলে তখন আমরা কি বলতাম যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে বের হয়ে যাইতেছে। আই এর পরিমাণ আমরা ধরে নিছিলাম যে ঢুকতেছে, কিন্তু আই এর মান যদি নেগেটিভ আসতো তাহলে বলতাম যে ধরাটা আমাদের ভুল হয়েছে, আসলে আই পরিমাণ কারেন্ট বের হয়ে যাইতেছে, আই এর মান কত 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে বের হয়ে যাইতেছে। যদি এরকম হইতো, এই সিনারিওতে হয় নাই, সো সামনে যায় যখন আমরা সার্কিট সলভ করবো দেখবো যে এরকম হইতেও পারে, এরকম হইতেও পারে। আচ্ছা, তো এবার আসেন কিরশফের প্রথম সূত্র আমাদের ডান, এবার চলে যাব হচ্ছে আমরা কিরশফের দ্বিতীয় সূত্রতে। তো কিরশফের দ্বিতীয় সূত্র এটাতে কি বলছে যে কোনো একটি বদ্ধ বর্তনীতে সবগুলো তড়িৎ যন্ত্রের বিভব পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। কোনো একটি বদ্ধ বর্তনী, অবশ্যই বদ্ধ বর্তনী হইতে হবে, বদ্ধ বর্তনী যদি না হয় তাহলে কিন্তু আপনি কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না। কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট হইতে হবে। ক্লোজড সার্কিট না হইলে কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, সবগুলো তড়িৎ যন্ত্র মানে কি? তড়িৎ যন্ত্র মানে যে কোনো কিছু হইতে পারে সেটা রোধ, হইতে পারে সেটা ব্যাটারি, হইতে পারে সেটা ক্যাপাসিটর, যে কোনো কিছু হইতে পারে। একটা সার্কিটের মধ্যে তো অনেকগুলো এলিমেন্ট থাকে, সো যতগুলো এলিমেন্ট থাকবে, যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকবে, সবার বিভব পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি বা অ্যালজেব্রিক সামেশন এটা কত হবে? 0 হবে। এটাই হচ্ছে আমাদের কিরশফের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট। আর এখান থেকে এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট যে কিরশফের দ্বিতীয় সূত্র কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? কিরশফের দ্বিতীয় সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। বিভব পার্থক্য এটা বেসিক্যালি একটা শক্তি, ওই যে আপনারা বিভব শক্তি শিখছিলেন, সো কাইন্ড অফ জিনিসটা সেম আর কি, পটেনশিয়াল ডিফারেন্স বলে। সো বিভব পার্থক্য এটা কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে? কিরশফের দ্বিতীয় সূত্র বা কিরশফস ভোল্টেজ ল বলে, KVL, কিরশফস ভোল্টেজ ল বা কিরশফের দ্বিতীয় সূত্র। এটা কিসের উপর? এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতির উপর। আর প্রথম সূত্র কিসের উপর ছিল ভাই? প্রথম সূত্র ছিল হচ্ছে আধানের সংরক্ষণশীলতা নীতির উপর, ঠিক আছে। ওকে, তো এইটার থেকে স্টেটমেন্টটা আমরা একটু বুঝে নেই। ধরেন যে আপনার কাছে এরকম একটা ক্লোজড সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে অনেকগুলা ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে, দেখাই যাইতেছে। তো আমরা ধরে নিলাম যে এই যে আমাদের কাছে রোধটা আছে, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V1, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V2। এই যে আমাদের কাছে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটার তড়িৎচালক শক্তি মনে করেন E1, এই ব্যাটারিটার তড়িৎচালক শক্তি হচ্ছে E2, এই ক্যাপাসিটরের বিভব পার্থক্য মনে করেন V3, আর এই যে রোধটা আছে, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা মনে করেন V4, ঠিক আছে। তো কিরশফের দ্বিতীয় সূত্র আমাদের কি বলছে? কিরশফের দ্বিতীয় সূত্র আমাদের বলছে যে সবগুলা বিভব পার্থক্য যদি আমি যোগ করি, সবগুলা বিভব পার্থক্যের যদি বীজগাণিতিক সমষ্টি নেই, তাহলে সেই বীজগাণিতিক সমষ্টিটা হবে হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি এই কথাটুকু লিখতে পারবো, V1 + V2 + E1 + V3 + E2 + V4, এটা ইকুয়াল টু হচ্ছে 0। সবগুলা তড়িৎ যন্ত্রের বিভব পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি হবে 0। সবগুলা তড়িৎ যন্ত্রের বিভব পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি হবে 0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ঘটনা। এবার আসেন কিরশফের প্রথম সূত্র, কিরশফের দ্বিতীয় সূত্র, এই দুইটা সূত্রই ছিল কিরশফের, দুইটা সূত্রই আমরা পড়ে ফেলাইছি। এখন কাহিনী হচ্ছে যে এই সূত্রগুলা ইউজ করে আমরা যখন সার্কিট সলভিং করব, সো সেই সার্কিট সলভিং এর জন্য আমাদের কিছু স্টেপ একটু মনে রাখতে হবে। তো স্টেপগুলো আসেন একটু খাতার মধ্যে সুন্দরভাবে নোট ডাউন করে নিই। আমি এখানে সুন্দর মতো স্টেপগুলা লিখে রাখছি, এই স্টেপগুলা দিয়েই আমরা সবগুলা সার্কিট সলভ করব। যেমন প্রথমে কি বলা হয়েছে, যে কোনো এক বা একাধিক ব্যাটারি থেকে কিরশফের প্রথম সূত্র অনুযায়ী কারেন্ট বের করব। কিরশফের প্রথম সূত্র কি বলছিল? যতটুকু কারেন্ট বের হবে ততটুকু কারেন্ট ঢুকতে হবে।
এই যে কিরশফের প্রথম সূত্র অনুযায়ী আমি কারেন্ট বের করতেছি, মাথায় রাখতে হবে যেই ব্যাটারি থেকে যতটুকু কারেন্ট বের করব ওই ব্যাটারিতে ততটুকু কারেন্ট ফিরিয়ে দিব। নিয়েছিলে যা, দিয়ে দাও তা। যতটুকু কারেন্ট বের করছিলেন ওই ব্যাটারিতে ততটুকু কারেন্ট ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, বদ্ধ বর্তনী সিলেক্ট করব, যে আমার কাছে বদ্ধ বর্তনী টোটাল কয়টা আছে। বদ্ধ বর্তনীতে লুপের ডিরেকশন সিলেক্ট করব। ক্লকওয়াইজও হইতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজও হইতে পারে। লুপের ডিরেকশন টোটালি আপনার ইচ্ছা মতো, এটা আপনি ক্লকওয়াইজ নেন অথবা অ্যান্টি ক্লকওয়াইজ নেন, এটা নিয়ে আসলে কারো কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু টিচার আপনাদের এই কথা বলবে যে দুইটা লুপেই হচ্ছে সেম ডিরেকশন সিলেক্ট করতে হবে, যে আমি যদি ক্লকওয়াইজ সিলেক্ট করি তাহলে ক্লকওয়াইজই সিলেক্ট করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ সিলেক্ট করলে অ্যান্টি ক্লকওয়াইজই সিলেক্ট করতে হবে। এটা আসলে ম্যান্ডেটরি না। যে কোনো একটাতে আমি ক্লকওয়াইজ নিলাম, আরেকটাতে অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম, এটা আসলে কোনোভাবেই ম্যাটার করে না। আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে লুপের ডিরেকশন সিলেক্ট করবেন, টোটালি আপনার ইচ্ছা। এরপরে এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ব্যাটারির যেই প্রান্ত দিয়ে লুপ বের হবে, মানে লুপের ডিরেকশন যেদিকে থাকবে সেটা যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে বের হয়, তাহলে সেই অনুযায়ী মানে ওই প্রান্তের চিহ্ন অনুযায়ী ব্যাটারির ভোল্টেজ বসাবো। ধরেন যে লুপের ডিরেকশনটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে বের হইতেছে, তাহলে আমরা বসাবো হচ্ছে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। যদি এরকম হয় যে লুপের ডিরেকশন ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে বের হইতেছে, তাহলে আমরা বসাবো পজিটিভ। ঠিক আছে, কারেন্টের ডিরেকশন এবং লুপের ডিরেকশন মিলে গেলে রোধের বিভব পার্থক্য হবে নেগেটিভ, আদারওয়াইজ পজিটিভ বসাবো। ভি ইকুয়াল টু আইআর শিখে আসছিলাম যে রোধের বিভব পার্থক্য কত হবে, ভি ইকুয়াল টু আইআর। এখন কাহিনী হচ্ছে যদি লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন মিলা যায়, তাহলে সেই ক্ষেত্রে রোধের বিভব পার্থক্যটা হবে নেগেটিভ, আদারওয়াইজ বিভব পার্থক্য বসবে পজিটিভ। আর বদ্ধ বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। আপনারা চাইলে এইটুকুর একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই স্ক্রিনশটটা দিয়ে হচ্ছে আমরা সবগুলা ম্যাথ সলভ করবো। বেসিক্যালি এই স্ক্রিনশট মানে এই স্টেপগুলা দিয়ে হচ্ছে আমরা সবগুলা ম্যাথ সলভ করব। ওকে, ডান। এবারে আসেন, তো আমরা প্রথমে একটা সিম্পল সার্কিট দিয়ে শুরু করি। এরকম একটা সিম্পল সার্কিট আমাদের কাছে দেওয়া আছে, যেখানে 3টা রোধ আছে এন্ড 2টা ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারি যদি একটা থাকতো তাহলে তো আমরা ওহমের সূত্র দিয়ে এই সার্কিট সলভ করে ফেলাইতে পারতাম, কিন্তু এখানে তো ব্যাটারি দেওয়া আছে ভাই 2টা। সো এইটাতে ডিরেক্ট ওহমের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো না। সো ডিরেক্ট ওহমের সূত্র অ্যাপ্লাই করতে না পারার কারণেই আমাদের এই কিরশফের সূত্র অ্যাপ্লাই করে এই সার্কিটটা সলভ করা লাগবে। তাহলে আসেন দেখি এটাতে কেমনে কি করব। দেখেন ব্যাটারি আছে 2টা। আপনি চাইলে যে কোনো 2টা ব্যাটারির থেকেও কারেন্ট বের করতে পারেন, চাইলে একটা ব্যাটারির থেকেও কারেন্ট বের করতে পারেন। এটা টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। আপনি যত বেশি এই জিনিসটা সলভ করবেন, যত বেশি এই জিনিসটা প্র্যাকটিস করবেন, তত আপনি বুঝবেন যে কোনটার থেকে কারেন্ট বের করলে আমার জন্য সুবিধা। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, একটা ব্যাটারি থেকেই কারেন্ট বের করি। একটা ব্যাটারি থেকেই কারেন্ট বের করি। সাপোজ এখান থেকে আই পরিমাণ কারেন্ট বের হইছে, আই পরিমাণ কারেন্ট বের হইছে। সেই আই পরিমাণ কারেন্ট এই 1 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, সেই আই পরিমাণ কারেন্টই 2 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, সেই আই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে পাস করবে, এই 1 ওহমের মধ্য দিয়েও যাবে, এন্ড ফাইনালি সেই আই পরিমাণ কারেন্ট কিন্তু আবার ব্যাটারিতে ফেরত আসবে। ঠিক আছে, আমরা কি করলাম, একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করলাম। 10 ভোল্টের থেকে বের করছি, আপনি চাইলে 4 ভোল্টের থেকেও বের করতে পারেন, আপনি চাইলে 2 ব্যাটারি থেকে একসাথেও কারেন্ট বের করতে পারেন। এখানে কিন্তু ব্যাটারির পজিটিভ মাথা দিয়েই কারেন্ট বের করতে হবে, কারণ নর্মালি ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়েই কারেন্ট বের হয়। পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন, এটা তো বাই ডিফল্ট আমাদের সেট করা, তাই না? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে প্রথম স্টেপ আমরা ডান করে ফেলাইছি। প্রথম স্টেপ ডান। এই যে দেখেন, যে কোনো এক বা একাধিক ব্যাটারি থেকে কিরশফের প্রথম সূত্র অনুযায়ী কারেন্ট বের করব, ওইটুকু বের করা শেষ। মাথায় রাখতে হবে যে এই ব্যাটারি থেকে যতটুকু কারেন্ট বের করবো ওই ব্যাটারিতে ততটুকু কারেন্ট ফিরিয়ে দিব। এই যে দেখেন, ওই 10 ভোল্টের থেকে আমরা কারেন্ট বের করছিলাম, 10 ভোল্টে কিন্তু আই পরিমাণ কারেন্ট ফিরিয়ে দিতে পারছি। ঠিক আছে, এরপরে আসেন বদ্ধ বর্তনী সিলেক্ট করবো। আমাদের এখানে বদ্ধ বর্তনী আছে কয়টা? বদ্ধ বর্তনী তো একটাই আছে, দেখাই যাইতেছে চোখে যে একটাই বদ্ধ বর্তনী আছে। তো এখানে বদ্ধ বর্তনী সিলেক্ট করার কোনো কিছু নাই, আপনি চাইলে বদ্ধ বর্তনীটার নাম দিয়ে দিতে পারেন। বদ্ধ বর্তনীটার নাম দিয়ে দিতে পারেন। সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম আমরা বি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম আমরা সি পয়েন্ট, এন্ড এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমরা ডি পয়েন্ট। ঠিক আছে, তো বদ্ধ বর্তনীর নাম দিয়ে দিলাম। এরপরে আসেন, এরপরে কি বলছিল, বদ্ধ বর্তনীতে লুপের ডিরেকশন সিলেক্ট করব। ক্লকওয়াইজও সিলেক্ট করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও সিলেক্ট করতে পারি। তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ক্লকওয়াইজ সিলেক্ট করি বা অ্যান্টি ক্লকওয়াইজ সিলেক্ট করি। এটা আসলে খুব বেশি একটা মাথা ব্যথার বিষয় না। আপনি চাইলে ক্লকওয়াইজও সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে ক্লকওয়াইজই সিলেক্ট করতেছি বা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে লুপের ডিরেকশন আমি এই রকম ভাবে সিলেক্ট করলাম যে এই হচ্ছে আমার লুপের ডিরেকশন। ঠিক আছে, লুপের ডিরেকশন মানে লুপটা আমি ঘুরবো হচ্ছে এই বরাবর। ওকে, আচ্ছা, লুপের ডিরেকশন সিলেক্ট করা শেষ। এরপরে কি বলছিল, এরপরে বাকিটুকু আসলে কেভিএল অ্যাপ্লাই করার পরে ডিপেন্ড করতেছে। আচ্ছা দেখেন, তো লুপের ডিরেকশন তো আমি সিলেক্ট করে ফেলাইছি। এবার লিখবো যে
এই যে দেখেন লুপ কোন বরাবর ঘুরতেছে, এই এ থেকে বি সি ডি হয়ে আবার এ তে ব্যাক করবে, তাই না? তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে এ বি সি ডি এ বি সি ডি এ বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে বা কিরশফের দ্বিতীয় সূত্র লিখতে পারেন। আমি এখানে একটু পশ কিডের মতো কেভিএল লিখলাম। একটু লাইফে মাঝে মধ্যে পশ হইতে হয়, যেমন আমি হচ্ছে ওই দিন বেশ কিছুদিন আগে আসলে নর্থ এন্ডে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। সো তখন রিসিপশনে আইসে বেশ কিছু ছেলে মেয়ে আর কি বলতেছে যে ভাই আমাকে একটা চিল ওয়াটার দেন। সো নর্মালি আপনারা যায় দোকানে কি বলেন, ভাই আমার একটা ঠান্ডা পানি দেন, তাই না? সো এখানে একটু পশ ভাইব দেওয়ার জন্য ও বলতেছে যে ভাই আমাকে একটা চিল ওয়াটার দেন। দুইটা জিনিস কিন্তু সেম, বাট এই যে যখন বলতেছে যে চিল ওয়াটার দেন, এটা দিয়ে আসলে একটু পশ একটা ভাইব দিতেছে, তাই না? সিমিলারলি এখানে আপনি লিখতেই পারেন যে কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে পাই। আপনি ওটা না লেখা লিখলেন কেভিএল অ্যাপ্লাই করে পাই, কিরশফস ভোল্টেজ ল বা কিরশফের দ্বিতীয় সূত্র, দুইটা সেম জিনিসই, তাই না? দুইটা জিনিস একেবারে সেম। আচ্ছা, তো কেভিএল যদি আমি অ্যাপ্লাই করে দিই, যে কোনো এক প্রান্তের থেকে কেভিএল অ্যাপ্লাই করা শুরু করেন। এই ধরেন 10 ভোল্ট ব্যাটারির কথাই চিন্তা করেন। 10 ভোল্ট ব্যাটারির জন্য এই যে লুপটা আছে, এই লুপটা ব্যাটারির কোন মাথা দিয়ে বের হবে ভাই, কোন প্রান্ত দিয়ে বের হবে? লুপের ডিরেকশনের দিকে তাকান। লুপটা ব্যাটারির কোন মাথা দিয়ে বের হবে? পজিটিভ মাথা দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজ অবশ্যই পজিটিভ বসাইতে হবে। ব্যাটারির ভোল্টেজ বসাবো হচ্ছে পজিটিভ, যেহেতু লুপটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে বের হইতেছে, লুপটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে বের হইতেছে, তার জন্য বসাইতেছি পজিটিভ 10 ভোল্ট। এবার চেক করেন এই 1 ওহমের জন্য, 1 ওহমের জন্য কারেন্টের ডিরেকশন যেদিকে, লুপের ডিরেকশনও কিন্তু একই দিকে। কারেন্টের ডিরেকশন যেদিকে, লুপের ডিরেকশনও একই দিকে। তাহলে 1 ওহমের বিভব পার্থক্য কত হবে? ভি ইকুয়াল টু আই আর, তাই না? আই এর মান কত? আই তো আই ধরে রাখছি, আর এর মান হচ্ছে 1। আই আর 1 গুণ করলে কত হবে? আই আসবে। কিন্তু এখানে আমরা বসাবো হচ্ছে ভাইয়া নেগেটিভ আই। কেন নেগেটিভ আই বসাইছি? কারণ লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন ম্যাচ করে গেছে। লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন যেহেতু সেম, তার জন্য রোধের বিভব পার্থক্য হবে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? সিমিলারলি এই 2 ওহমের বিভব পার্থক্য কত বলেন? 2 ওহমের বিভব পার্থক্য হচ্ছে 2i, ভি ইকুয়াল টু আর আই না? ভি ইকুয়াল টু হচ্ছে আর আই, আর এর মান হচ্ছে 2, আই এর মান হচ্ছে আই, তাহলে এই দুটারে গুণ করলে আসবে হচ্ছে 2i। এখন কাহিনী হচ্ছে যে এই যে লুপের ডিরেকশন, লুপ যেদিকে যাইতেছে দেখেন কারেন্টও কিন্তু সেম দিকে যাইতেছে, লুপ যেদিকে কারেন্টও সেম দিকে। তাহলে 2 ওহমের জন্য বিভব পার্থক্য কি হবে? নেগেটিভ 2i। লুপের ডিরেকশন এন্ড কারেন্টের ডিরেকশন তো ম্যাচ করে গেছে। আচ্ছা, এবার চেক করেন যে এই যে লুপটা আছে, এই লুপটা ব্যাটারির কোন মাথা দিয়ে বের হবে? লুপটা কিন্তু ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে বের হবে। আগের বার কিন্তু লুপ বের হয়েছিল ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে, তার কারণে +10 বসাইছিলাম, তাই না? ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে লুপটা বের হয়েছিল, তার কারণে +10 বসাইছিলাম। কিন্তু এইবার কিন্তু ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে আমার লুপটা বের হচ্ছে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে লুপ বের হচ্ছে, তার কারণে আমরা বসাবো হচ্ছে নেগেটিভ 4, ঠিক আছে? আর এখানে রোধের পরিমাণ কত? রোধের পরিমাণ হচ্ছে 1 ওহম, কারেন্টের পরিমাণ কত? আই। তাহলে সেই ক্ষেত্রে বিভব পার্থক্য কত আসবে? বিভব পার্থক্য আসবে শুধুমাত্র আই, মানে 1 × আই করলে তো আই আসে, তাই না? একটা জিনিস চেক করে দেখেন তো ভাইয়া, একটা জিনিস একটু চেক করে দেখেন যে আপনার লুপের ডিরেকশন যেদিকে, কারেন্টের ডিরেকশন কিন্তু সেম দিকে। লুপের ডিরেকশন যেদিকে, কারেন্টের ডিরেকশন সেম দিকে। সো লুপের ডিরেকশন এন্ড কারেন্টের ডিরেকশন যেহেতু মিলে গেছে, তার কারণে বিভব পার্থক্য কি বসাবো? নেগেটিভ। তাহলে বসান নেগেটিভ আই। এই যে সবগুলার বিভব পার্থক্য আপনি যোগ করলেন, এই সবগুলার বিভব পার্থক্যের যোগফল কত আসবে? যোগফল আসবে হচ্ছে 0, যোগফল আসবে হচ্ছে 0। আচ্ছা, এবার একটু চেক করেন তো ভাইয়া, এখানে যেটা হইতেছে সেটা হচ্ছে 10-এর থেকে 4 বাদ গেলে কত থাকে? 10-এর থেকে 4 বাদ গেলে থাকে হচ্ছে 6। -i, -2i, -i, তার মানে কত হবে? -4i। -4i এটা ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাট মিনস 4i এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 6। তার মানে i ইকুয়াল টু আসবে হচ্ছে 6/4। 6/4 মানে হচ্ছে 3/2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? দেখেন তো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কি আসলে আই পরিমাণ কারেন্ট যাইতেছিল না? প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাইতেছিল। সো আই এর মান কত আসছে? আই এর মান আসছে 3/2 অ্যাম্পিয়ার বা 1.5 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে? 3/2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একেবারে সিম্পল একটা প্রবলেম আমরা দেখলাম, একেবারেই সিম্পল একটা প্রবলেম দেখলাম। আশা করি কারো এইটুকুতে কোনো ঝামেলা থাকার কথা না, এইটুকুতে কারো কোনো ঝামেলা থাকার কথা না। এবার আসেন পরের সার্কিটে চলে যাই। এখানে বেসিক্যালি লুপ আছে 2টা,
কেউ কেউ বলবে 3টা লুপ আছে, বাম পাশে একটা লুপ, ডান পাশে একটা লুপ, টোটাল 2টা লুপ মিলে আরেকটা লুপ, টোটাল 3টা লুপ কেউ কেউ বলে। সো এখানে 2টা লুপ বলেন 3টা লুপ বলেন, এটা নিয়ে আসলে কারো কোনো কিছু যায় আসে না। আচ্ছা, এখন এই সার্কিটটার দিকে একটু তাকান তো ভাইয়া। সার্কিটটা কিন্তু আসলে একটা সিমেট্রিক্যাল সার্কিট। কেন সিমেট্রিক্যাল সার্কিট? দেখেন, ডান পাশেও একটা 20 ভোল্টের ব্যাটারি আছে, একেবারে বাম পাশেও কিন্তু একটা 20 ভোল্টের ব্যাটারি আছে। সো পুরো সার্কিটটা হচ্ছে কাইন্ড অফ সিমেট্রিক্যাল সার্কিট। আপনি চাইলে 2টা ব্যাটারির থেকেই কারেন্ট বের করতে পারেন, চাইলে যে কোনো একটা ব্যাটারির থেকেও কারেন্ট বের করতে পারেন। এটা নিয়ে কারো কোনো কিচ্ছু মাথা ব্যথা নাই, যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করেন। এটা আমি এর আগেও বলছি যে এটা টোটালটাই হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। সো আমার এইটা সলভ করতে গেলে আমার সাজেশন হচ্ছে যে আপনি 2টা ব্যাটারি থেকে কারেন্ট বের করেন। সাপোজ এখান থেকে I1 পরিমাণ কারেন্ট বের করেন এই 20 ভোল্টের থেকে, এন্ড এই 20 ভোল্টের থেকে I2 পরিমাণ কারেন্ট বের করেন। ঠিক আছে, তাহলে দেখেন তো এই 10 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে I1, এই 10 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে ভাইয়া I2। I1 এবং I2 2টা কারেন্টই কিন্তু এই পয়েন্ট পর্যন্ত আসবে। ওদিক থেকে I1 আসতেছে, এদিক থেকে I2 আসতেছে। তাহলে কিরশফের প্রথম সূত্র অনুযায়ী এই 10 ওহম এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে? এই 10 ওহমের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ হবে হচ্ছে I1 প্লাস I2। ওকে, তো এদিক থেকে I1 প্লাস I2 পরিমাণ কারেন্ট আসলো, আসার পরে এই পয়েন্টে আইসা এখন কিন্তু ওর সামনে রাস্তা 2টা, ডান পাশে একটা রাস্তা আছে, বাম পাশে একটা রাস্তা আছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম যে যেইখান থেকে যতটুকু কারেন্ট বের করবেন ওই ব্যাটারিতে ততটুকু কারেন্ট ফিরাই দিতে হবে। তাইলে 20 ভোল্টের থেকে I1 পরিমাণ কারেন্ট বের করছিলাম, I1 কে পাঠাই দিব এদিকে। এই 20 ভোল্টের থেকে I2 পরিমাণ কারেন্ট বের করছিলাম, I2 কে পাঠাই দিব এদিকে। ঠিক আছে, I1 এদিক থেকে আইসা ব্যাটারিতে ব্যাক করবে, এই যে I1 ব্যাটারিতে ব্যাক করলো, আর I2 এদিক থেকে আইসা ব্যাটারিতে ব্যাক করবে, এই যে I2 কে ব্যাটারিতে ব্যাক করাই দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম কাজ ডান। প্রথম কাজ ছিল হচ্ছে আমাদের কারেন্ট বের করা, কারেন্ট বের করে ফেলাইছি। প্রথম কাজ হচ্ছে কারেন্ট বের করা, কারেন্ট বের করে ফেলাইছি। আচ্ছা, এবার দেখেন লুপের নামগুলা দিয়ে দেই। সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমরা A পয়েন্ট, এটার নাম দিলাম B পয়েন্ট, এটার নাম দিলাম হচ্ছে C পয়েন্ট, এটার নাম দিলাম D পয়েন্ট, এটার নাম দিলাম E পয়েন্ট, এন্ড এটার নাম দিলাম হচ্ছে F পয়েন্ট। ঠিক আছে, সবগুলা পয়েন্টের নাম দিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটছে? ঘটনা হচ্ছে যে আমার লুপগুলার নাম দেওয়া হয়ে গেছে, সো যেহেতু লুপগুলার নাম দেওয়া হয়ে গেছে, এইবার হচ্ছে আমার লুপের ডিরেকশন সিলেক্ট করতে হবে। লুপের ডিরেকশন ক্লকওয়াইজও করতে পারি আমি, চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারি। কোনটা করব সেটা টোটালি আপনাদের ইচ্ছা। তো আমি একটা হচ্ছে ক্লকওয়াইজ ধরলাম, আরেকটা ধরলাম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। একটা ক্লকওয়াইজ ধরলাম, আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম। কেউ যদি আপনাকে বলে যে এই কাজ করা যাবে না, যে একটা ক্লকওয়াইজ ধরবো আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, এই কাজ করা যাবে না, এটা আসলে টোটালি ভুল কথা বলতেছে। এই কাজ করা যাবে, যে কোনো একটাকে ক্লকওয়াইজ ধরতে পারেন, আরেকটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারেন। আপনি চাইলে 2টাকেই ক্লকওয়াইজ ধরতে পারেন, 2টাকেই অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারেন। মানে এইটাতে টোটালি আপনার পূর্ণ স্বাধীনতা আছে। ওকে, তাহলে এখন আসেন আমরা একটা একটা করে লুপে অ্যাপ্লাই করা শুরু করি, একটা একটা করে লুপে KVL অ্যাপ্লাই করা শুরু করি। কোনটা দিয়ে শুরু করব? ধরেন যে এটা দিয়েই শুরু করি, AFEBA, 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 লুপ A KVL অ্যাপ্লাই করে পাই। আচ্ছা, সো এখানে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে একটু চেক করেন, আপনার এখানে একটু লয়াল থাকতে হবে। আপনি যেই লুপে আছেন আপনি শুধুমাত্র ওই লুপেরটাই খেয়াল করবেন, নিজের বেলকনিতে দাঁড়ায় আরেকজনের দিকে নজর দেওয়া যাবে না। ঠিক আছে, সো যেই লুপে আছেন সেই লুপেরটাই খেয়াল করবেন, অন্য লুপে কি ঘটনা ঘটতেছে এটা আপনার দেখার বিষয় না। তো আমরা যেহেতু এখন বাম পাশের লুপটাতে আসি, এই যে AFEBA এই লুপটাতে আসি, এই লুপের ঘটনার দিকেই খেয়াল করব, ওই ডান পাশে কি হইতেছে এটা এখন আমার দেখার বিষয় না। তাহলে আসেন দেখি, যে কোনো একটা ব্যাটারি থেকে শুরু করেন। কোন ব্যাটারি থেকে শুরু করব? ধরেন আমি এই 10 ভোল্টের কথা চিন্তা করতেছি, যে এই 10 ভোল্টে কি ঘটনা ঘটতেছে। দেখেন তো ভাইয়া, লুপের ডিরেকশন হচ্ছে এইদিকে, তাই না? লুপটা তো এই বরাবর ঘুরতেছে, তার মানে লুপের ডিরেকশন এইদিকে। লুপটা ব্যাটারির কোন প্রান্ত দিয়ে বের হইতেছে? পজিটিভ প্রান্ত দিয়ে। তাহলে আমি প্রথমেই বসাবো +10 ভোল্ট, প্রথমেই বসাবো +10। ঠিক আছে, এরপরে আসেন, দেখেন একটু ঠান্ডা মাথায়, লুপের ডিরেকশন এদিকে, কারেন্টের ডিরেকশন কিন্তু অপোজিট।
লুপের ডিরেকশন কারেন্টের ডিরেকশন অপোজিট, লুপের ডিরেকশন কারেন্টের ডিরেকশন অপোজিট, লুপ এদিকে কারেন্ট তার উল্টা দিকে। সো লুপের ডিরেকশন এন্ড কারেন্টের ডিরেকশন যেহেতু অপোজিট, এই যে এই 10 ওহমের কথাও যদি বলি, লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন তার উল্টা দিকে, তাই না? লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন তার উল্টা দিকে, তাহলে ওই ওই রোধের ভোল্টেজ কি হবে? পজিটিভ। লুপের ডিরেকশন এন্ড কারেন্টের ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে রোধের ভোল্টেজ হয় পজিটিভ, তাই তো? তাহলে দেখেন এই 10 ওহমের ভোল্টেজ কত হবে ভাইয়া? এই 10 ওহমের ভোল্টেজ হবে হচ্ছে 10 ইন্টু I1 প্লাস I2, 10 ইন্টু I1 প্লাস I2। সিমিলারলি এইটার জন্য লুপের ডিরেকশন কারেন্টের ডিরেকশন উল্টা দিকে, তাহলে ওই 10 ওহমের ভোল্টেজ হবে হচ্ছে 10I2, ঠিক আছে? এন্ড লুপটা এই ব্যাটারির জন্য কিন্তু নেগেটিভ প্রান্ত দিয়ে বের হইতেছে, লুপটা এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে বের হইতেছে, তার জন্য আমরা বসাবো হচ্ছে -20, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার একটু এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করে রাখেন। 10I1 প্লাস 10I2 প্লাস 10I2, আর 10 থেকে 20 বাদ গেলে কত থাকবে? -10। তো -10টাকে ওই পাশে পাঠায় +10 বানাই দেন, ঠিক আছে? তাহলে একটু জিনিসটাকে যোগ বিয়োগ করেন। 10I1 প্লাস 20I2 এটা ইকুয়াল টু হচ্ছে 10। পুরাটাকে 10 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে I1 প্লাস 2I2 ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে আমরা দিয়ে রাখবো 1 নাম্বার ইকুয়েশন। এটাকে ধরেন দিয়ে রাখলাম 1 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা এইবারে আসেন, আমাদের তো আরো একটা লুপ ইউজ করা বাকি আছে, তাই না? আরো একটা লুপ ইউজ করা বাকি আছে। সো বাকি আরেকটা লুপের দিকে যাব। তাহলে এবার লেখেন কোন লুপটা অ্যাপ্লাই করা বাকি আমাদের এখনো। এটা হচ্ছে এই পাশের লুপটা, তাই তো? তাহলে এই পাশের লুপটা কোন দিকে ঘুরতেছি? এই যে এই বরাবর ঘুরতেছি, তাহলে CDEBC লেখেন, CDEBC, হ্যাঁ ঠিক আছে। এই লুপ এ KVL অ্যাপ্লাই করে পাই, এই লুপে KVL অ্যাপ্লাই করে পাই। সো ওই লুপটাতে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, তাহলে এবার একটু চেক করেন কোনটা কোন দিকে ঘুরতেছে। ধরেন এই ব্যাটারির কথাই, লুপ যাচ্ছে হচ্ছে ব্যাটারির কোন মাথা দিয়ে? লুপ যাচ্ছে কিন্তু ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে, লুপ বের হবে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে। তাহলে আমরা ফার্স্টেই বসাবো +10, ফার্স্টেই বসায় ফেলাবো +10। তাহলে আসেন বসাই +10। এরপরে দেখেন লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন তার অপোজিট দিকে, লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন তার অপোজিট দিকে। তাহলে এই রোধের বিভব পার্থক্য কি হবে? পজিটিভ। তাহলে লিখবো +10 ইন্টু I1 প্লাস I2, +10 ইন্টু I1 প্লাস I2। এরপরে ভাইয়া কি হচ্ছে দেখেন, লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন তার অপোজিটে, লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন তার অপোজিট দিকে। তাহলে ওইটার ভোল্টেজ কত হবে? ওইটার ভোল্টেজ হবে হচ্ছে 10I1। এরপরে দেখেন লুপটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে বের হচ্ছে, তাহলে লিখবো হচ্ছে -20, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইবার একটু চেক করেন এখানের 10I1 প্লাস 10I2 প্লাস 10I1, 10 থেকে 20 বাদ গেলে থাকে হচ্ছে -10, -10টাকে ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে +10 হয়ে যাবে। তো এবার দেখেন যেটা হইতেছে 20I1 প্লাস 10I2 এটা ইকুয়াল টু হচ্ছে 10। সো পুরাটাকে যদি আপনি 10 দিয়ে ভাগ করে দেন, তাহলে 2I1 প্লাস I2 এটা ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে দিয়ে দেন 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দিয়ে দিবেন হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এখন আপনার কাজ হচ্ছে 1 এবং 2 সমাধান করা। 1 এবং 2 আপনি যে কোনো ভাবে সমাধান করতে পারেন। সো আমি ডিরেক্ট লিখতেছি যে 1 ও 2 সমাধান করে পাই, কারণ এটা সমাধান করার অঙ্ক না, অপনয়ন বজ্রগুণন প্রতিস্থাপন যেমনে পারেন ক্যালকুলেটর দিয়ে সলভ করেন, যেমনে পারেন কোনো সমস্যা নেই। 1 ও 2 সমাধান করে পাই, এখানে সমাধান করে না দেখাইলেও চলবে।
এটা একটু কলেজের টিচারের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে স্যার যদি বলে সমাধান করে দেখাইতে তাহলে চেষ্টা করবেন সমাধান করে দেখানোর জন্য, বাট আমার কাছে মনে হয় না যে এটা আসলে সমাধান করে দেখানোর দরকার আছে, কারণ এটা সমাধানের অঙ্ক না। ঠিক আছে, তাহলে আসেন আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে দুইটা সাইমালটেনাস ইকুয়েশন সলভ করে ফেলাই। দুইটা ইকুয়েশন সাইমালটেনাস, 1 2 1 and finally 2 1 1 2 1, আচ্ছা একটু ভুল হয়ে গেছে, 1 2 1 2 1 1। আচ্ছা যদি সলভ করি তাহলে সেই ক্ষেত্রে i1 এর ভ্যালু আসবে 1/3, i2 এর ভ্যালু আসবে 1/3। i1 এটা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 1/3, i2 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1/3। ঠিক আছে, i1 এর ভ্যালু হচ্ছে 1/3, i2 এর ভ্যালু হচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে i1 প্লাস i2 এর ভ্যালু কত হবে? i1 প্লাস i2 এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে ভাইয়া 2/3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, i1 প্লাস i2 এর ভ্যালু হয়ে যাবে 2/3 অ্যাম্পিয়ার। ওকে, তো এই হচ্ছে ঘটনা। দেখেন তো ভাইয়া আপনার কাছে সবগুলা রোধের কারেন্ট ফ্লো বের হয়ে চলে আসছে না? সবগুলা রোধের কারেন্ট ফ্লো বের হয়ে চলে আসছে। কেমনে ভাইয়া? এই যে চেক করে দেখেন, চেক করে দেখেন আপনার এই যে 10 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাইতেছিল? i2 এর মান কিন্তু আমি জানি 1/3 অ্যাম্পিয়ার। i2 এর মান জানা আছে। এখন যদি আমাকে জিজ্ঞেস করতো যে 10 ওহমের ভোল্টেজ কত, 10 ওহমের ভোল্টেজও বের করতে পারতাম না, v = IR, তাই না? v = IR দিয়ে 10 ওহমের ভোল্টেজও কিন্তু বের করে ফেলাইতে পারতাম, 10 × 1/3, তার মানে 10/3 ভোল্ট হয়ে যেত। সিমিলারলি এই 10 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? i1 প্লাস i2, তার মানে ওই 10 ওহমের মধ্য দিয়ে আসলে কারেন্ট ফ্লো হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। সিমিলারলি এই 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে i1 এর ভ্যালু হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, তার মানে ওই 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাইতেছে হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা রোধের কারেন্ট ফ্লো জানি, তার মানে প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য আমি আসলে জানি। প্রত্যেকটা রোধের কারেন্ট ফ্লো যেহেতু আমি জানি, তাহলে প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য আমি জানি। ঠিক আছে, এইটুকু নিয়ে কিন্তু কারো কোনো প্রবলেম থাকার কথা না। খুবই সহজ একটা সার্কিট ছিল, খুবই সহজ একটা সার্কিট ছিল। এইটুকু নিয়ে কিন্তু আসলে কোনো ঝামেলা থাকার কথা না, এইটুকু পুরাটাই আসলে নিজেরাই সলভ করে ফেলাইতে পারার কথা। ঠিক আছে, এইটুকু পুরাটাই সলভ করে ফেলাইতে পারার কথা। এবার আসেন, এইটা যদি আমরা পারি, এবার সেম টাইপের আরেকটা সার্কিট করব, সেটা হচ্ছে এইটা। দেখেন এখানে জিজ্ঞেস করছে যে পি এবং কিউ এর মধ্যে কোনটির বিভব বেশি, পি এবং কিউ এর মধ্যে কোনটির বিভব বেশি। আচ্ছা, তো এইটা যে আসলে ওহমের সূত্র দিয়ে সলভ করতে হবে, এটা প্রথমে দেখে আসলে বোঝা যায় না। এটা একটু মাথা খাটাইলেই বুঝবেন যে ওহমের সূত্র ছাড়া এটা সলভ করার কোনো ওয়ে নাই। আচ্ছা, মানে ওহমের সূত্র ছাড়াও সলভ করা যাবে, ওয়ে নাই ব্যাপারটা এরকম না। ওহমের সূত্র ছাড়াও সলভ করা যাবে, বাট কাহিনী হচ্ছে ওহমের সূত্র দিয়ে করলে এটা খুব ইজিলি সলভ করা যাবে। দেখেন আমার কাছে জিজ্ঞেস করছে যে কোনটার বিভব বেশি। আমি যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে 1 ওহমের মধ্য দিয়ে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করে সেটা বের করতে পারি। 1 ওহমের মধ্য দিয়ে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করে সেটা বের করতে পারি। যদি দেখি পি থেকে কিউ এর দিকে কারেন্ট যাইতেছে, কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, এটা তো আমরা জানি, তাই না? তাহলে পি থেকে কিউ এর দিকে যদি কারেন্ট যায়, তার মানে পি এর ভোল্টেজ বেশি, কিউ এর ভোল্টেজ কম। কথাটা উল্টাও হইতে পারে, যদি দেখি কিউ থেকে পি এর দিকে কারেন্ট যাইতেছে, তাহলে কিউ এর ভোল্টেজ বেশি, পি এর ভোল্টেজ কম, তাই না? তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে এই 1 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা খুঁজে বের করা। আমাদের টার্গেট হচ্ছে 1 ওহমের মধ্য দিয়ে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে, কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আসলে ম্যাটার করতেছে না খুব বেশি একটা, কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে খুঁজে বের করা। তো এটার জন্য আপনারা যেই কাজটুকু করতে পারেন সেটা হচ্ছে যে ওই আগের সিস্টেম যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করেন। আপনি চাইলে একের বেশি ব্যাটারি থেকেও কারেন্ট বের করতে পারেন। আমরা 9 ভোল্টের থেকে, যেহেতু এটা মুরব্বী মানুষ, সো এটার থেকে হচ্ছে কারেন্ট বের করলাম। ঠিক আছে, এখান থেকে মনে করেন i1 পরিমাণ কারেন্ট বের হয়েছে। তো সেই i1 পরিমাণ কারেন্ট 2 ওহমের মধ্য দিয়ে যাবে। i1 পি বিন্দুতে আসার পরে ওর সামনে কিন্তু রাস্তা দুইটা রাস্তা আছে। সো দুইটা রাস্তার মধ্যে আমি ধরলাম যে এই i1 পরিমাণ কারেন্টের একটা পোর্শন যাবে হচ্ছে এদিক থেকে। আচ্ছা, জিনিসটাকে এমনে চিন্তা করেন তাহলে আর একটু সুবিধা হয় মনে হচ্ছে। আই পরিমাণ কারেন্ট এখান থেকে বের হইছে, তাহলে সেই ক্ষেত্রে আই পরিমাণ কারেন্ট পি বিন্দুতে আসার পরে ও সামনে রাস্তা দুইটা, একটা যাবে হচ্ছে এদিক থেকে আর একটা যাবে হচ্ছে এদিক থেকে। ঠিক আছে, আমরা এভাবে চিন্তা করলাম যে এদিক থেকে i1 গেছে, এদিক থেকে i2 গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে i = i1 + i2। i মানে হচ্ছে i1 + i2। ঠিক আছে, এইটুকু আমরা আগেই ডিসাইড করে রাখলাম, যে i মানে হচ্ছে i1 + i2। ওকে, আচ্ছা, তো এখন একটা জিনিস একটু চেক করেন তো ভাইয়া, এই যে i2 পরিমাণ কারেন্ট এদিক থেকে আসবে,
I2 পরিমাণ কারেন্ট এই 3 ওহমের মধ্য দিয়ে যাবে, আবার এদিক থেকে I1 পরিমাণ কারেন্ট আসবে। এই দুইজন মিলে কি আবার এখানে আইসা I হয়ে যাবে না, কিউ বিন্দুতে এসে এই দুইজন মিলে কিন্তু আবার I বানায় ফেলাবে, সেই I পরিমাণ কারেন্ট এই 9 ভোল্টে আবার ব্যাক করবে। ঠিক আছে, নিয়েছিলে যা দিয়ে দাও তা, 9 ভোল্ট থেকে I পরিমাণ কারেন্ট বের করছিলাম, 9 ভোল্টে আবার I পরিমাণ কারেন্ট ফিরাই দিছি। ওকে, এরপরে আসেন লুপের নাম দেওয়া, তাই তো? সো লুপের নাম দিয়ে দেন। পি আর কিউ দুটা নাম তো দেওয়াই আছে, এটা দিলাম হচ্ছে এ, এটা দিলাম বি, এটা দিলাম হচ্ছে সি, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে ডি। তো দেখতেছি এখানে দুইটা ক্লোজ সার্কিট আছে, দুইটা ক্লোজ সার্কিট যেহেতু আছে, সো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি, দুইজনের লুপের ডিরেকশন সিলেক্ট করতে হবে। তো ধরলাম যে এইটার লুপের ডিরেকশন হচ্ছে এই বরাবর, এন্ড এইটারও লুপের ডিরেকশন ধরলাম এই বরাবর। ঠিক আছে, আপনি চাইলে একই দিকে ধরতে পারেন, আপনি চাইলে আলাদা আলাদা দিকেও ধরতে পারেন, এটা আমরা এর আগেও বলে আসছি। ঠিক আছে, তো এবার একটু চেক করেন কোনটা দিয়ে আসলে শুরু করব, যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়েছে। তো আমরা বেসিক্যালি ধরেন বাম পাশেরটা দিয়ে আগে শুরু করতেছি, এডি কিউপিএ, এডি কিউপিএ, এ ডি কিউপিএ, লুপ এ কেভিএল অ্যাপ্লাই করে। আচ্ছা, সো এই লুপটাতে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? ধরেন ব্যাটারি দিয়েই আমি শুরু করতেছি, লুপটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে বের হবে, তাহলে আমরা লিখবো হচ্ছে +6, ব্যাটারির ভোল্টেজটা বসাইতে হবে পজিটিভ। এরপরে দেখেন ভাইয়া, লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন এটা একটু ভালো মতো দেখেন, এটা একটু ভালো মতো দেখেন। লুপ যাচ্ছে এই বরাবর, লুপ এই বরাবর ঘুরতেছে, কারেন্টও কিন্তু একই ডিরেকশনে যাচ্ছে। দেখেন লুপের ডিরেকশন যেদিকে, লুপের ডিরেকশন যেদিকে, কারেন্টের ডিরেকশন কিন্তু সেম দিকে। লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন যদি ম্যাচ করে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি? রোধের ভোল্টেজ হবে নেগেটিভ, তাই না? তাহলে আমরা বসাবো হচ্ছে -3i2, -3i2, -3i2। তারপরে একটু চেক করেন এটার জন্য, এই যে লুপ যাচ্ছে যেদিকে, কারেন্ট কিন্তু তার অপোজিট দিকে, লুপ যেদিকে কারেন্ট তার অপোজিট দিকে, তাহলে সেই ক্ষেত্রে ওই 1 ওহমের ভোল্টেজ কিন্তু আসবে পজিটিভ, তাহলে বসাবো +i1, +i1। ঠিক আছে, এন্ড আর কি কোনো কিছু বাকি আছে? এখানে 3টা তড়িৎ যন্ত্র ছিল এই লুপের মধ্যে, এই 3টার তড়িৎ যন্ত্রের সবগুলার বিভব পার্থক্যের যোগফল আসবে হচ্ছে 0। তাহলে এই ইকুয়েশনটারে যদি আমি একটু সাজায় গুছায় লিখি, এমনি লিখতে পারবো i1 - 3i2 এটা ইকুয়াল টু হচ্ছে -6। এটাকে দিয়ে রাখেন 1 নাম্বার ইকুয়েশন, এটাকে দিয়ে রাখেন 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন ভাইয়া কাহিনী হচ্ছে যে আরেকটা লুপ তো আমার হাতে বাকি আছে, সো সেই লুপেও হচ্ছে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আসেন কেভিএল অ্যাপ্লাই করে দিই, বাকি আরেকটা লুপে কেভিএল অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, ওই লুপটার নাম কি? এই লুপটার নাম হচ্ছে, এই লুপটার নাম হচ্ছে বিপি কিউসিবি, বিপি কিউসিবি, বিপি কিউসিবি। বদ্ধবর্তনী যেহেতু, তার জন্য যেই পয়েন্ট থেকে শুরু করছিলাম ওই পয়েন্টেই আবার ব্যাক করতেছে। ঠিক আছে, সো এটাতে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, দেখেন এই 9 ভোল্টের পজিটিভ প্রান্ত দিয়ে কিন্তু লুপ বের হচ্ছে, তাহলে আমি বসাবো +9, +9। তারপরে লুপের ডিরেকশন কারেন্টের ডিরেকশন ম্যাচ করে যাইতেছে, লুপের ডিরেকশন যেদিকে কারেন্টের ডিরেকশন সেম দিকে, তাহলে বসাইতে হবে +2i, সরি -2i, যেহেতু লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? নেগেটিভ বসবে হচ্ছে বিভব পার্থক্য, রোধের বিভব পার্থক্য হবে হচ্ছে নেগেটিভ। সিমিলারলি লুপের ডিরেকশন যেদিকে, কারেন্টের ডিরেকশন সেম দিকে, তাহলে কি বসাবো? -i1, -i1। ঠিক আছে, এরপরে চেক করে দেখেন লুপের ডিরেকশন যেদিকে, কারেন্টের ডিরেকশন একই দিকে, লুপের ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম দিকে, তাহলে রোধের বিভব পার্থক্য হবে হচ্ছে নেগেটিভ, তাহলে বসাবো -3i। ঠিক আছে, এই সবগুলার যোগফল হবে হচ্ছে 0। তাহলে এইবার একটু চেক করেন ভাইয়া, 9 9 মতো থাকলো, -2টারেও ঠিকঠাক মতো রাইখা দিলাম। i এর পরিবর্তে তো আমি সুন্দর মতো i1 + i2 বসাই দিতে পারি, তাই না? -i1টা ঠিকঠাক মতো আছে আমার কাছে, -3 × i এর পরিবর্তে আবারও বসাইতে পারবো i1 + i2, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইবার একটু চেক করেন, 9 - 2i1 - 2i2 -i1 -3i1 -3i2 এটা ইকুয়াল টু হচ্ছে 0।
সো আমরা যদি একটু সাজায় গুছায় লিখি I1 গুলারে যদি আগে লিখি তাহলে -2 -1 -3 তার মানে -3 -6 I1 -6 I1 I2 গুলা ক্যালকুলেশন করলে -2 আর -3 তাহলে -5 I2 ঠিক আছে 9টাকে ওই পাশে পাঠিয়ে দেন তাহলে এটা ইকুয়াল টু আসবে হচ্ছে -9 ঠিক আছে ইকুয়াল টু আসবে হচ্ছে -9 এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন ওকে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন এখন দেখেন এই দুইটা ইকুয়েশন সলভ করলেই আমরা কিন্তু I1 এবং I2 এর মান পাওয়া যাব তাই না তাহলে 1 ও 2 সমাধান করে 1 ও 2 সমাধান করে আমি মনে মনে চাচ্ছি মানে মনে প্রাণে চাচ্ছি যে I1 এর অ্যানসারটা যেন নেগেটিভ আসে ঠিক আছে একটু চেক করি ইকুয়েশন সলভ করলেই তো বুঝতে পারবো 1 -3 -6 তারপরে -6 -5 -9 আচ্ছা তো I1 এর ভ্যালু আসবে -3/23 I1 এটার ভ্যালু আসতেছে হচ্ছে -3/23 অ্যাম্পিয়ার I2 এর ভ্যালু আসতেছে হচ্ছে 45/23 I2 এর ভ্যালু আসতেছে হচ্ছে 45/23 অ্যাম্পিয়ার আচ্ছা তো যেটা চাইছিলাম সেটা আসলে হইছে একটু এই জিনিসটা ভালো মতো বুঝছেন দেখেন I1 এর অ্যানসারটা নেগেটিভ আসছে I1 এর অ্যানসারটা নেগেটিভ আসছে তার মানে আসলে কি আমি ধরে নিছিলাম যে কারেন্ট যাচ্ছে P থেকে Q এর দিকে আমি ধরে নিছিলাম কারেন্ট যাচ্ছে P থেকে Q এর দিকে কিন্তু আমি দেখলাম যে I1 এর অ্যানসারটা নেগেটিভ P থেকে Q এর দিকে আসলে কারেন্ট যাচ্ছে না কারেন্টের ফ্লো হচ্ছে Q থেকে P এর দিকে তাহলে যেহেতু কারেন্টের ফ্লো Q থেকে P এর দিকে হইতেছে তাহলে অবশ্যই Q এর বিভব বেশি Q এর বিভব বেশি ঠিক আছে যেহেতু উল্টা দিকে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে অবশ্যই Q এর বিভব বেশি আসবে P এর বিভব আসবে কম Q এর বিভব হবে বেশি P এর বিভব হবে কম ঠিক আছে এই হচ্ছে আমাদের কাহিনী আচ্ছা এবার দেখেন এই টাইপের মানে কিরশফের সূত্র ইউজ করে আমাদের হচ্ছে প্রিভিয়াসলি বুয়েট পরীক্ষায় একটা প্রশ্ন এসে গেছিল সো সেই প্রবলেমটা আমরা একটু সলভ করে ফেলাবো এখান থেকে বুয়েট পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল অনেকদিন আগে 14-15 সালে সো এই প্রবলেমটাও আমরা একটু সলভ করে ফেলাবো আমার মনে হয় না যে আসলে আপনাদের এই প্রবলেমটা সলভ করে দেওয়ার দরকার আছে এই প্রবলেম আপনারা নিজেরাই এখন সলভ করতে পারবেন তাই না যে কোনো একটা বা একাধিক ব্যাটারি থেকে আমরা কারেন্ট বের করে তারপর হচ্ছে কিরশফের প্রথম সূত্র অনুযায়ী কারেন্ট ডিস্ট্রিবিউট করব এন্ড সেখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য সবকিছুই কিন্তু বের করে নিয়ে আসতে পারবো এই প্রবলেমটা কাইন্ড অফ দেখতে এইটার মতো এই যে আমরা প্রথমেই মানে সেকেন্ড যে প্রবলেমটা সলভ করাইছিলাম সেই প্রবলেমটার মতো সো এইটা কিন্তু নিজেরাই সলভ করতে পারবো এইটার অ্যানসারটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে এই জিনিসটা নিজেরা সলভ করতে পারছি নাকি পারিনি সো আশা করি যে কিরশফের সূত্র থেকে যদি অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসে সো সেখানে নিজেরাই কিন্তু প্রবলেমগুলো সলভ করে দিয়ে আসতে পারবেন যা যা কিছু পড়ানো হয়েছে এই থিওরিগুলো ইউজ করে এই সার্কিটগুলো যদি সলভ করেন প্রপারলি নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন বাসায় টেস্ট পেপারটা একটু দেখেন কোশ্চেন ব্যাংকটা একটু দেখেন তাহলে কিন্তু নিজেরাই এই কিরশফের সূত্র রিলেটেড সবগুলা প্রবলেম পরীক্ষায় সুন্দর মতো সলভ করে দিয়ে আসতে পারবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে ধন্যবাদ সবাইকে